একটা জিনিস, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস না। So, এই এসএসসি রেজাল্টটা তোমার কই কই কাজে লাগবে, কই কই কাজে লাগবে। তোমার একটা কলেজে তুমি যদি ভর্তি হইতে চাও, ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসির রেজাল্টটা ম্যাটার করে। কারণ কলেজের ভর্তিটা কি এসএসসি রেজাল্ট দিয়েই হবে। তারপর তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা, বুঝছো, তোমরা কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি, কেউ কেউ ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেখানে তোমার এসএসসির যেই গ্রেডটা সেটা ম্যাটার করবে, বুঝছো। তবে তুমি যদি জিপিএ 5 পাও, ধরো কোনো মতে জিপিএ 5 পেয়ে গেছো, তাইলেই হবে। হ্যাঁ, তোমার যে নাম্বার 90+, 95+ পাওয়া লাগবে এরকম না। জিপিএ 5 পাইলেই কি সব জায়গায় ইকুয়াল। কেউ একজন ধরো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 199 এরকম পাইছে, মানে ওর মার্কস খুবই ভালো, 1200+ মার্কস পাই গেছে। আরেকজন কি করছে, কোন রকমে জিপিএ 5 পাইছে। অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু ওরা দুইজন সেম, ম্যাটার করবে না। কেমন, তুমি বুঝছো? আচ্ছা, এটা তো গেল। এরপর তোমরা আস্তে আস্তে আরো বড় হবা, যখন ইউনিভার্সিটি পাশ করবা, এই যে আমাদের অবস্থায় আসবা, তখন তুমি কি চাকরির পরীক্ষা দিবা, বিসিএস দিবা, বা যে যেটাই দাও, সেখানে কি এসএসসি রেজাল্টটা ম্যাটার করে না, খুব একটা ম্যাটার করে না, বুঝছো। তখন জিপিএ 3 পয়েন্ট যা, 4 পয়েন্টও তা, 5 পয়েন্টও তা। কেমন? আর দুনিয়া যেভাবে আগাচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, আমাদের এই পৃথিবীটা যেভাবে আগাচ্ছে, এআই সহ শুরু করে আরো যেই জিনিসপত্রগুলো আসতেছে, পড়াশোনা না তুমি যা করতেছো, সত্যি কথা যদি বলি, সত্যি কথা যদি বলি, তোমার এই বিভিন্ন পরীক্ষাতেই কাজে লাগবে, বুঝছো। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা, এগুলাতেই কাজে লাগবে। এর বাইরে গিয়ে অন্য জায়গায় পড়াশোনার ভূমিকাটা আস্তে আস্তে কমতে থাকবে, বুঝছো। ঠিক আছে। সো কারো রেজাল্ট যদি খুবই ভালো হয়, আলহামদুলিল্লাহ, কিন্তু কারো রেজাল্ট যদি খারাপ হয়, আনএক্সপেক্টেড হয়, মন খারাপ করিও না। বলাটা সহজ, আমার পক্ষে খুব সুন্দরভাবে বলে দিলাম, মন খারাপ করো না। ভাই মন খারাপ তুমি করবাই, রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ করবে না। তবে এই জিনিসটা মাথায় রাখো, জীবনটা ধ্বংস হয়ে যাবে না। রেজাল্টটা যদি খারাপ হয়, জীবনটা ধ্বংস হয়ে যাবে না। তোমার আরো অনেক কিছু করার সুযোগ আছে, অনেক কিছু। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। সো ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে মন খারাপ হবে, কান্নাকাটি করবা, এটা ঠিক হয়ে যাবে। সময় তোমাকে হিল করে দিবে। টাইম হিলস এভরিথিং। এই পড়াশোনা জীবনের ছোট্ট একটা পার্ট, ঠিক আছে। জীবনে পড়াশোনা বাদেও অনেক কিছু আছে যেগুলা পড়াশোনা থেকেও গুরুত্বপূর্ণ। তোমার স্বাস্থ্য, তোমার ফ্যামিলি, অনেক কিছু আছে যেগুলা পড়াশোনা থেকেও গুরুত্বপূর্ণ। কেমন, রেজাল্ট একমাত্র জিনিসটা, বুঝছো তোমরা সবাই? ঠিক আছে। আর সামনে যেই দুনিয়া আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য সহ, এখানে পড়াশোনা ছাড়াও অনেক কিছু করে বেঁচে থাকা যাবে। কেমন? সো দেখবা প্রতি বছর রেজাল্ট খারাপ হয়, তারপর অনেকে মানে অনেক ধরনের সুইসাইড করে, সুইসাইডের অ্যাটেম্প্ট করে। ওরা তো বোকা। একটা জিনিস তুমি মনে রাখবা, একটা জিনিস তুমি মনে রাখবা, যারা এই সুইসাইড করে ওরা তো কাপুরুষ। ওরা জীবনটা ফেস করতে ভয় পায়, এই জন্যই তো এগুলা করে, তাই না? ডেফিনেটলি তুমি তো কাপুরুষ হইতে যাবা না, তুমি ফেস করতে শিখো। অ্যান্ড তোমার লাইফে, তোমার লাইফটা যদি এরকম হয় যে স্মুথ, তুমি সারা জীবন ফার্স্ট বয় ছিলা, ভালো স্টুডেন্ট ছিলা, তাহলে এই লাইফে কোনো এক্সাইটমেন্ট আছে বলো? যে প্রতি বছরই পরীক্ষায় ফার্স্ট হয়, ও পরের বার ফার্স্ট হয়ে কি মজা পাবে? বোরিং লাইফ।
কিন্তু কারো লাইফ যদি এরকম হয়, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, ধরো তুমি উপরে গেলা, আবার ধাক্কা খাইলা, এটা ট্যাকেল দিয়ে উঠলা, আবার ধাক্কা খাইলা, আবার ট্যাকেল দিয়ে উঠলা, এটা অন্য লেভেলের মজা লাগবে, বুঝছো? ফর এক্সাম্পল, যে স্পেন 2010 সালে ওয়ার্ল্ড কাপ জিতলো, চিন্তা করো তো, স্পেন যদি এরকম হইতো, ও 2010 সালেও ওয়ার্ল্ড কাপ জিতছে, 14 সালেও ওয়ার্ল্ড কাপ জিতছে, 18 সালেও ওয়ার্ল্ড কাপ জিতছে, 22 সালেও ওয়ার্ল্ড কাপ জিতছে, 26 সালেও জিতছে, তাহলে এটা কি আর কোনো মজার জিনিস হইতো? ওর লাইফে এক্সাইটমেন্টটাই চলে যাইতো, থ্রিলটাই চলে যাইতো। অন দ্য আদার হ্যান্ড কি হয়েছে? স্পেন 2010 সালে জিতছে, 2014-তে গ্রুপ স্টেজেই আউট, এটাও পারে নাই, এটাও পারে নাই, এবার পারছে। এক্সাইটমেন্টটা অন্য লেভেলের ছিল, বুঝতে পারছো? সো হারা যাবে না, এই মানসিকতা থাকা লাগবে, কেমন? আর তুমি জীবনে এই জিনিসগুলো যদি এক্সপেরিয়েন্স করে আসো না, কোনো মানুষের লাইফই একদম স্মুথ হয় না। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় স্মুথ, হয়তো কিছু দিক দিয়ে স্মুথ, আবার অন্য দিক থেকে ও লাইফে অনেক স্ট্রাগল করতেছে। মানুষের তো ধরো পড়াশোনা, অর্থবিত্ত, এই দুইটাই সব কিছু না, আরো অন্য অনেক জিনিসপত্র আছে, বুঝছো? তুমি যদি লাইফে স্ট্রাগল করা শিখো, এইটা তোমাকে কি করবে? অনেক দূর আগায় নিয়ে যাবে, অনেক দূর আগায় নিয়ে যাবে, কেমন? ডান, টাটা। আমরা এই সমস্ত কথাবার্তা এখন বাদ দিয়ে আমাদের ক্লাস শুরু করব। চলো আমার সাথে সাথে, আমি এই পার্টটুকু কেটে তোমাদের রেকর্ডেড ক্লাসটা আপলোড করব, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয় সব কিছু। চলো আমাদের সাথে আমরা একটা ইন্ট্রো দিই, কেমন? ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার প্রথম ক্লাসটা করব। খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই সহজ, খুবই মজার। দেখো, নামের মধ্যেই কিন্তু দুইটা পার্ট, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই চ্যাপ্টারের আসলে দুইটা পার্ট। ম্যাট্রিক্স হচ্ছে 1.1, বুঝছো? আর নির্ণায়ক হচ্ছে 1.2। ম্যাট্রিক্সটা খুবই সহজ, খুবই সহজ। আমি একটা 9-10-এর বাচ্চারাও যদি এখন পড়াই, ক্লাস 8-এর বাচ্চারাও পড়াই, ও ম্যাট্রিক্স পার্টটা বুঝে যাবে। নির্ণায়কটাও সহজ, তবে একটু পার্ট আছে যেটা একটু কমপ্লেক্স। ভয় পায় না, আমি সব কিছু পানির মতো সহজ তোমাদেরকে বানিয়ে ফেলবো। তো আমাদের ম্যাট্রিক্স পার্টটা শেষ করতে আশা করা যায় 3টা ক্লাস লাগবে। নির্ণায়কটা শেষ করতে আশা করা যায় যে 6টার মতো ক্লাসে আমাদের নির্ণায়কটা শেষ হয়ে যাবে। তো ওভারঅল 9টা ক্লাস, কেমন? তো আমার ম্যাথ ক্লাস তোমরা শুরু করতেছো, কিছু নিয়ম কানুন আছে। আমার ম্যাথ ক্লাসের কিছু নিয়ম কানুন আছে, রুলস। রুল নাম্বার 1, শুয়ে বসে, সোফায় বসে ক্লাস করা যাবে না। টেবিলে বসে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ক্লাস করতে হবে। এটা ম্যাথ ক্লাস, এটা বায়োলজি ক্লাস না, এটা হিস্ট্রি ক্লাস না, বাংলা ক্লাস না, বুঝছো? রুল নাম্বার 1। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আমি এই চ্যাপ্টারে আগের ক্লাসগুলায় যা পড়াইছি সেগুলা 10 মিনিট রিভিউ করে আসবা, 10 থেকে 20 মিনিট রিভিউ করে আসবা। আজকে ওই সেশনটা নাই। ধরো আমি যখন 3 নাম্বার ক্লাসটা করাবো এই চ্যাপ্টারের, এর আগে কি আরো 2টা ক্লাস করাই ফেলছি না, তাই তো? তো ওই 3 নাম্বার ক্লাসটা যখন শুরু করব, তার 20 মিনিট আগে তুমি টেবিলে বসে যাবা। 20 মিনিট আগে আগের যেই 2টা ক্লাস হয়েছে সেই 2টা ক্লাস রিভিউ করবা। বা ধরো আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের 6 নাম্বার ক্লাস করতেছি, আগে 5টা ক্লাস হয়ে গেছে। সো 6 নাম্বার ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে তুমি টেবিলে বসে পড়বা, আগের যা যা পড়াইছি তুমি কি একটু রিভিউ করবা, ঠিক আছে? রুল নাম্বার 3, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি আমার স্লাইডটা দিয়ে দিব, নোটটা দিয়ে দিব। ক্লাসটা শেষ হওয়ার পর তুমি আরো 20 মিনিট আজকে কি কি পড়াইলাম সেটা রিভিউ করবা। আজকে কি কি পড়াইলাম রিভিউ করবা। তুমি যদি এই কাজগুলা করো, এর বাইরে তোমার আলাদা করে আর কোনো পড়ার দরকার হবে না, বুঝছো? ক্লাসের মধ্যে আমি যা পড়াবো ওটুকুই ইনাফ। আগে 20 মিনিট আমাকে টাইম দিবা, পরে 20 মিনিট টাইম দিবা। এর বাইরে তোমার এক্সট্রা প্র্যাকটিস টাইম কিছু দেওয়া লাগবে না, এর বাইরে এক্সট্রা
প্র্যাকটিস টাইম দেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে 3টা রুল মানতে হবে, 3টা রুল মানতে হবে। এবার আসো একটা কোয়েশ্চেন, ভাইয়া নোট করব কেমনে? এটা কি ক্লাস? ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বোঝা। আমি যেই কথাগুলো বলতেছি, আমার প্রত্যেকটা কথা তোমার কানে দিয়ে মাথায় গিয়ে হিট করবে, বুঝতে হবে। তুমি যদি বোঝো, নোট অটোমেটিক হয়ে যাবে। তুমি যদি বোঝো, নোট কি অটোমেটিক হয়ে যাবে। কেমন? নোট অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আমার যে স্লাইডটা, আমি এটা সুন্দর করে সাজায় রাখছি। তো এই স্লাইডটাই তোমার জন্য একটা নোট, ঠিক আছে? দেখবে এই স্লাইডটাই তোমার জন্য একটা নোট। আর আমি যখন অঙ্ক করাবো, তোমার প্রশ্ন তোলার দরকার হবে না। তুমি দেখবা প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 1 নাম্বার প্রশ্ন। তো তুমি তোমার খাতায় কি করবা জানো? জাস্ট 1 নাম্বার লিখে আমার সাথে সাথে এটা সলভ করবা। প্রশ্নটা তোলার দরকার হবে না, তাহলে আমরা দ্রুত অনেক কিছু সলভ করতে পারবো। তারপর তুমি যদি চাও যে তোমার সুন্দর একটা নোট খাতা বানাবা, ক্লাস শেষে ওই যে 20 মিনিট টাইম দিছি না রিভিউ করার, তুমি 1 নাম্বার দিয়ে রাখলা, কোশ্চেনের জন্য জায়গাটা ফাঁকা রাখলা, এখানে তুমি ক্লাস শেষে কোশ্চেনটা তুলে ফেললা, তারপর নিজের মতো লিখলা। সব নিয়ম কানুন বোঝা গেছে? ক্লাস করার নিয়ম কানুন বোঝা গেছে। তাইলে চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। বিসমিল্লাহ বলে আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, ম্যাট্রিক্স। আমাদের প্রথম পার্ট হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? দেখো, সংজ্ঞা লেখা আছে, কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আরেকবার একটু পড়ি, কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। ওকে, সংজ্ঞা তো বুঝি নাই, অসুবিধা নেই। তোমরা ওয়ার্ল্ড কাপ দেখছো? আচ্ছা, ওয়ার্ল্ড কাপে টপ স্কোরার কে? ডিক্টেটর এমবাপ্পে, তাই না? তাই তো, এমবাপ্পে, বাপ্পি ভাই। 2 নম্বরে কে? মেসি। 3 নম্বরে কে? মিরোস্লাভ ক্লোজা, জার্মানির। ওই ব্রাজিলের এগেনস্টে 7 গোল দিয়ে নাম্বার 1-এ আসছিল 2014 সালে। হ্যাঁ, মিরোস্লাভ ক্লোজা, ওর নামের বানান হচ্ছে KLOSE। 4 নম্বরে হচ্ছে কে বলতো? রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো না, ব্রাজিলের রোনালদো। ওকে, আরো আছে, এগুলো আমরা পরে দিব, এগুলো আমরা পরে দেখলাম, ঠিক আছে? এখন আমরা কিছু স্ট্যাট দেখি। এমবাপ্পে ও কয়টা গোল করছে সেটা আমরা একটু লিখি। কয়টা ম্যাচ খেলে এই গোলগুলা করছে সেটাও লিখলাম। এখন সে তো শুধু গোল করবে না, অ্যাসিস্টও তো করবে, তাই না? অ্যাসিস্টও তো করবে। তো এখানে আমি দিলাম কয়টা অ্যাসিস্ট করছে। কেমন? আচ্ছা, এমবাপ্পে কয়টা গোল দিছে বলো তো? এমবাপ্পে কয়টা গোল দিছে? এমবাপ্পে গোল দিছে হচ্ছে 22টা। মেসি গোল দিছে 21টা। ক্লোসা দিছে 16টা। রোনালদো দিছে 15টা, তাই তো? এমবাপ্পে মনে হয় 30টা ক্রস করে ফেলবে। আচ্ছা, কয়টা ম্যাচ খেলে দিছে? এটা আমার মুখস্থ নাই, আমি একটু দেখে দিই। এই কয়টা ম্যাচ খেলে দিছে? আচ্ছা, আমি এগুলো আন্দাজে বসাই দিই, কেমন? আন্দাজে বসাই, ধরো ও ম্যাচ খেলছে ধরো 23টা, 29টা, 30টা, 32টা দিলাম আর কি, আন্দাজে আন্দাজে বসাইছি। ম্যাচ এমবাপ্পে অ্যাসিস্ট করছে কয়টা? ধরো দিলাম 8টা। মেসি অ্যাসিস্ট করছে ধরো 29টা। ক্লোসা ধরো 10টা। রোনালদো অ্যাসিস্ট করছে ধরো 19টা। কথার কথা, আন্দাজে দিলাম। তাহলে খেয়াল করো তো, আমাদের যেই সংখ্যাগুলা,
এগুলো আমি সুন্দর করে আয়তাকার একটা সজ্জাতে সাজাইছি না? এভাবে সাজানোর ফলে সুবিধাটা কি হয়েছে খেয়াল করো তো, পুরা জিনিসটা আমার কাছে সুন্দরভাবে ভিজিবল, তাই না? সুন্দরভাবে ভিজিবল, তাই তো? তোমরা আমাকে সবাই একটু বলো তো, এটার থেকে সুন্দর প্রেজেন্টেশন কি সম্ভব? ওয়ার্ল্ড কাপের যে টপ স্কোরার যারা আছে, এই জিনিসটা তোমাকে একটা ওভারঅল এন্ড সুন্দর আইডিয়া দিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে তুমি যেভাবে প্রকাশ করলা, এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। কেমন? তোমরা বুঝছো? এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তুমি ওই নামগুলা যদি সরায় দাও, হ্যাঁ নামগুলা যদি সরায় দাও, এই যে এগুলা যদি সরায় দাও, তাহলে তুমি আসলে করছোটা কি? কতগুলা সংখ্যাকে সারি এবং কলাম আকারে, হ্যাঁ এই যে এটা কি এক একটা সারি, তাই না? রো, রো বা সারি, আরেকটা রো, আরেকটা রো, আরেকটা রো, আর এটা কি একটা কলাম, তাই তো? এটা কি একটা কলাম। তাহলে কতগুলা সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। তোমরা কি ম্যাট্রিক্সের সংজ্ঞা বুঝছো? আমাকে বলো তো, তোমরা কি ম্যাট্রিক্সের সংজ্ঞা বুঝছো? আচ্ছা, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন তথ্য খুব ইজিলি বের করা যায়। আমি যদি তোমাকে বলি, ধরো এই যে টপ স্কোরাররা, ওরা মোট কতগুলা গোল করছে, তোমার জন্য ব্যাপারটা খুঁজে বের করা খুবই সহজ। এগুলা যোগ করে দিলেই হয়েছে, গোলের কলামটা যোগ করে দিলেই হয়েছে, মোট গোল সংখ্যা বের হয়ে যাবে। মোট কতগুলা অ্যাসিস্ট হয়েছে, অ্যাসিস্টের কলামটা যোগ করে দিলেই হয়ে যাবে। এরা সবাই মোট কতগুলা ম্যাচ খেলছে, এটি যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার খুঁজে বের করাও সহজ। আমি যদি বলি মেসি কতগুলা অ্যাসিস্ট করছে, তুমি দেখবা মেসির, তুমি দেখবা মেসির 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 রোটা কোনটা, এই যে এই হচ্ছে মেসি, এই হচ্ছে মেসি, এই হচ্ছে মেসি। আর অ্যাসিস্টের এটা কোনটা, এই যে এটা 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 এটা। এই দুইটা যেখানে ছেদ করছে, এই দুইটা যেখানে ছেদ করছে, সেটাই কি মেসির অ্যাসিস্ট সংখ্যা। কেমন? বুঝছো? এটা তো ছোট, আরো অনেক বড় হইতে পারে। সো প্রেজেন্টেশনটা খুব সুন্দর, খুঁজে বের করা খুব সহজ, বিভিন্ন অপারেশন খুব সহজে করা যায়। অপারেশন বলতে যে মোট গোল সংখ্যা, জাস্ট এটি যোগ করে দিলেই হয়েছে। হ্যাঁ, তোমার জন্য মনে হতে পারে ভাই এটা এমনি না, আমি যদি সুন্দর করে থিওরিটিক্যালি এমনি লিখি, বাংলা ভাষায় লিখি, এমবাপ্পের রেকর্ড 2-22-23-8, ধরো এর সুন্দর করে লিখলাম, বিশ্বকাপে এমবাপ্পের গোল, ম্যাচ ও অ্যাসিস্ট 22-23-8, এরপরে লিখলাম মেসির এত। ওই জিনিসটা না মানুষের পক্ষে বোঝা সহজ, কিন্তু চিন্তা করো একটা মেশিন বা রোবট বা কম্পিউটারের পক্ষে এই প্রেজেন্টেশনটা না বোঝা খুবই সহজ। কম্পিউটারের পক্ষে এটা বোঝা খুবই সহজ। তোমরা ক্লাস 9-10-এ পাইথন প্রোগ্রামিং পড়ছো, সেখানে কি অ্যারে নামে কিছু শিখে আসছো? অ্যারে, ওই অ্যারেটা আসলে কিচ্ছু না, ম্যাট্রিক্স। কেমন? আর তোমরা সবাই গুগল শিট ইউজ করছো বা ডক ইউজ করছো, ওগুলাও কি ম্যাট্রিক্স। কিংবা তোমাদের রেজাল্ট শিট যে দেয়, রেজাল্ট শিট, মার্কশিট, তুমি কি খেয়াল করে দেখছো? সেটা কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? তুমি খেয়াল করলেই দেখবা তোমাদের এসএসসির যে রেজাল্টটা দিবে, ওটা কি? ওটা একটা ম্যাট্রিক্স, ওটা ম্যাট্রিক্স ফরম্যাটে আছে। তার মানে ম্যাট্রিক্সের আসলেই কি ভূমিকা আছে, ম্যাট্রিক্সের আসলেই কি ভূমিকা আছে। কেমন? আচ্ছা, তাহলে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আমি কয়েকটা ম্যাট্রিক্স একটু দেখাই। 1 2 3 4 5 6, কেমন? এটা একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স বোঝানোর জন্য দুই পাশে তোমাকে এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে।
কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, কেমন কেমন থার্ড ব্র্যাকেট এটা দিলে হয়, কিংবা কিংবা ফার্স্ট ব্র্যাকেট এটা দিলেও হয়। বুঝছো? এটাও ম্যাট্রিক্স বোঝায়, এটাও ম্যাট্রিক্স বোঝায়। কিংবা কিংবা দুই পাশে দুইটা লম্বা লম্বা দাগ দেওয়া লাগে। কেমন? হ্যাঁ, এই যে একটা লম্বা দাগ, একটা দিলে হবে না, একটা দিলে অন্য কিছু বুঝাবে, এরকম দুইটা লম্বা দাগ। হ্যাঁ, এই তিনোটাই সেম জিনিস, এই তিনোটাই সেম ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এন্ড তারা সেম জিনিস বোঝায়, এরা সেম জিনিস বোঝায়। বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি আছে। এই ম্যাট্রিক্সের কয়টা সারি আমাকে বলো তো? এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে কয়টা সারি? দুইটা সারি। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে কয়টা কলাম? তিনটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার দুইটা সারি, তিনটা কলাম। দেখো দেখতে অনেকটা আয়তাকার বিন্যাস হয়ে গেছে না? বলো তো, তিনটা সারি তিনটা কলাম হলে বর্গাকার, বর্গ তো একটা আয়ত, তাই না? যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, বর্গ কি একটা আয়ত, বর্গ কি একটা আয়ত। তো চলো আমরা আমাদের কিছু ম্যাট্রিক্সের উদাহরণ দেখি। তো সাধারণত আমরা আমাদের বইয়ে যত অঙ্ক দেখবো ম্যাক্সিমামলি এই প্রেজেন্টেশনটা ইউজ করা হয়। বুঝছো? স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট এই প্রেজেন্টেশনটা ইউজ করা হয়। আচ্ছা, মনোযোগ মনোযোগ, এই যে ম্যাট্রিক্সটা, এটার কয়টা সারি? তিনটা সারি। কয়টা কলাম? তিনটা কলাম। কয়টা কলাম? তিনটা কলাম, তাই তো? এগুলা হচ্ছে কলাম, এগুলা হচ্ছে রো। তাহলে এটা বর্গাকার মনে হচ্ছে, বাট বর্গ তো একটা আয়ত, এটা আয়তাকার বিন্যাস। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার কয়টা সারি? দুইটা সারি। কয়টা সারি? দুইটা সারি। কয়টা কলাম? তিনটা কলাম, তিনটা কলাম। কেমন? এটার কয়টা সারি বলো? একটা সারি, একটা সারি। কয়টা কলাম? কয়টা কলাম? তিনটা কলাম। মজার ব্যাপার কি জানো? এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স। বলতে পারবা এর কয়টা সারি? একটা সারি, একটা কলাম, একটা সারি, একটা কলাম। এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার। এই দেখো, এই ম্যাট্রিক্সের তিনটা সারি, তিনটা কলাম। মাত্রা বা ক্রম বা অর্ডার দিয়ে বোঝায় ম্যাট্রিক্সটার সাইজ, শেপটা কেমন, সাইজ বা শেপটা কেমন। এই ম্যাট্রিক্সের দুইটা মাত্রা, সরি দুইটা সারি, তিনটা কলাম। এই ম্যাট্রিক্সের একটা সারি, তিনটা কলাম। এখন কোন ম্যাট্রিক্সের যদি সারি থাকে m সংখ্যক এবং কলাম থাকে n সংখ্যক, তাহলে এই যে ম্যাট্রিক্সটা তার মাত্রা বা অর্ডার, তার মাত্রা বা অর্ডার হবে m/n। আমরা লিখি m গুণ m, বাট বলার সময় m/n। একটা ম্যাট্রিক্সের m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকলে তার মাত্রা বা ক্রম বা অর্ডার হবে m/n। m/n পরীক্ষায় আসে। তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 3/3। লিখি গুণ, কিন্তু পড়ি হচ্ছে বাই। ফার্স্টে সারি সংখ্যা, পরে কলাম সংখ্যা। ঠিক আছে? কেমন? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। এই যে এইটা, এইটা একটা ভুক্তি বা এলিমেন্ট। বুঝছো? যে কোনো একটা ম্যাট্রিক্সের এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি।
একটা ম্যাট্রিক্সে কতগুলা ভুক্তি হবে? দেখো এই দুটা গুণ করে দাও, গুণ করলে কি, এখানে আমরা 9টা ভুক্তি পাবো। কয়টা ভুক্তি পাবো? 9টা ভুক্তি পাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ভুক্তি ভুক্তি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সের প্রকাশ। আচ্ছা, ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স, 3x3 এর ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স, কত বাই কতর ম্যাট্রিক্স? সবাই বলো তো, কত বাই কতর ম্যাট্রিক্স? 3x3 এর ম্যাট্রিক্স। তাহলে এখানে 3টা সারি 3টা কলাম হবে, তাই না? আমাকে সবাই বলো, এখানে 3টা সারি 3টা কলাম হবে, তাহলে কয়টা ভুক্তি পাওয়া যাবে? কয়টা ভুক্তি পাওয়া যাবে? 9টা। 9টা, তাই না? ধরো 9টা ভুক্তি এরকম, আমি একটু গোল্লা গোল্লা দিয়ে দেখে, এখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি, ওই কবুতরের খোপের মতো অনেকটা। আচ্ছা, ইন জেনারেল কেস এটা ক্যাপিটাল এ না, এর ভুক্তিগুলাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, স্মল এ দিয়ে প্রকাশ করি, স্মল এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এখন এটার তো একটা পরিচয় থাকতে হবে, স্মল এ। এটা প্রথম সারিতে আছে এবং প্রথম কলামে আছে। তো আমরা যেটা করি এ লিখি, এর নিচে ছোট্ট করে 2টা সংখ্যা লিখি। প্রথম সংখ্যাটা হচ্ছে এটা কত নাম্বার সারিতে আছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত নাম্বার কলামে আছে। এরপর এটা খেয়াল করো, এটাকেও আমরা স্মল এ দিয়ে প্রকাশ করব, এটাকেও আমরা স্মল এ দিয়ে প্রকাশ করব। কেমন? এর নিচে ছোট 2টা সংখ্যা থাকবে। প্রথমটা হচ্ছে কত নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারি, কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে। এরপরটা বলো তো কি হবে? সবাই বলো বলো বলো। 1 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। ভেরি গুড। তাহলে এটাকে আমরা কেমনে প্রকাশ করব? এটা হচ্ছে 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। এরপরটা বলো, এইটা 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। এরপরটা কেমন? এটা 2 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। মজার না? তাহলে এই 3টা একটু ফিল আপ করো তো, জলদি জলদি ফিল আপ করো, এই 3টা জলদি ফিল আপ করো। এ কয় নাম্বার সারি? 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে একটা 3x3 এর ম্যাট্রিক্স দেখতে এরকম হয়, একটা 3x3 এর ম্যাট্রিক্স দেখতে এরকম হয়। এখন ম্যাথমেটিশিয়ানরা তো আইলসা, গণিতবিদরা আইলসা, এত বড় জিনিস লেখার কি দরকার আছে? আমরা বরঞ্চ এই সবগুলা ভুক্তিকে একটু জেনারেলাইজড ভাবে এভাবে প্রকাশ করতে পারি, এ আই জে। হ্যাঁ, এ আই জে, যেখানে আই ডিনোট করে এই ভুক্তিটা কত নাম্বার রোতে আছে, আর জে ডিনোট করে এই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে, কত নাম্বার কলামে আছে। কেমন? তো এই বড় জিনিসটাকে আমরা একটু সংক্ষেপে কিভাবে লিখি জানো? এ আই জে, এটার মাত্রা হচ্ছে 3x3। তুমি আমাকে বলো তো, তোমাকে যদি এই জিনিসটা দেওয়া থাকে, এখান থেকে তুমি এটা বানাইতে পারবে না? একটা 3x3 এর ম্যাট্রিক্স, দুটা কি সেম জিনিস বোঝায় না? এখানে বিস্তারিত এক্সপ্যান্ডেড ফরম্যাটে লেখা আছে, এখানে ছোট ফরম্যাটে। এটার ভুক্তিগুলা দেখতে এ আই জে এর মতো, হ্যাঁ, যেখানে আই ডিনোট করে সারি সংখ্যা, জে কলামটা, ঠিক আছে? আর মাত্রা হচ্ছে 3x3, আর মাত্রা হচ্ছে 3x3। কেমন কেমন কেমন? আমি কি বুঝাইতে পারছি? বলো। তাহলে আমি একটা জেনারেল ম্যাট্রিক্স লিখি, এ, এর ভুক্তিগুলা দেখতে কিরকম? এ আই জে, মাত্রা হবে m/n, মাত্রা হবে m/n। ক্লিয়ার 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 ক্লিয়ার? তুমি এটার এক্সপ্যান্ডেড ফর্মটা লিখতে পারবা, তুমি এটার বিস্তারিত ভার্সনটা লিখতে পারবা। তোমরা কি বুঝতে পেরেছো? বলো তো, তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে, আমরা বুঝে ফেলছি।
এই দেখো এই জিনিসটা এখানে লেখা আছে। তাহলে আমি যদি তোমাকে বলি এইটা A32, তুমি দেখার সাথে সাথে কি বলতে পারবা? এটা একটা ভুক্তি যেটা তৃতীয় সারিতে আছে, তৃতীয় সারিতে আছে, সেকেন্ড কলামে আছে, তৃতীয় সারিতে আছে, সেকেন্ড কলামে আছে, তৃতীয় সারিতে আছে, সেকেন্ড কলামে আছে। কেমন? আচ্ছা, এবার চলো আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্ক, একটা 2/3 ম্যাট্রিক্স গঠন করতে বলছে। 2/3 ম্যাট্রিক্স যেখানে পদ সমূহ এইটা দ্বারা প্রদত্ত, আচ্ছা আগে আমরা একটু দেখি, বুঝো। আমরা একটা এ ম্যাট্রিক্স গঠন করি যেটা হচ্ছে 2/3, তাহলে ওই ম্যাট্রিক্সটার স্ট্রাকচারটা কেমন হবে? স্কেলেটনটা কেমন হবে বলো তো? ওখানে 2টা সারি হবে, 3টা কলাম, তাহলে A11, A12, A13, A21, A22, A23, তাই না? সবাই বলো, তাই তো? 2/3 ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার ভুক্তিগুলা খেয়াল করো। আইতম সারি যেতম কলামের ভুক্তিটার মান হচ্ছে এভাবে বের করা যায়। আইতম সারি এবং যেতম কলামের ভুক্তিটার মান এভাবে বের করা যায়। তাহলে আমাকে বলো তো প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তিটা কি হবে? আই এর জায়গায় 1 বসাবা, জে এর জায়গায় 1 বসাবা, ½ 1 - 2 × 1 হোল স্কয়ার। ভেরি গুড, হয়ে গেছে। তাহলে প্রথম ভুক্তিটা কিন্তু আমরা নিয়ে আসছি। এটা কত হয় বলো তো? 1 - 1 হোল স্কয়ার করলে একই হয়, ½ তারপর আমরা A12টা বের করি। A12 ½ আই এর জায়গায় বসাবা 1, জে এর জায়গায় 2 হোল স্কয়ার। 1 - 4 3 কে স্কয়ার করলে হয় 9, 9/2। কেমন? এরপর A13 ½ 1 - 2 × 3, 1 - 2 × 3 তার হোল স্কয়ার। দেখো তো এটা কত হয়? 3 × 6 5, তাহলে 25/2। 25/2। এই তোমরা সবাই কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এটা একটা সূত্র দেওয়া আছে যে এই ম্যাট্রিক্সটার আইতম সারি এবং যেতম কলামের ভুক্তিটার মান তুমি কেমনে বের করবা। এরপর A21 এটা কত হবে? ½ 2 - 2 × 1 হোল স্কয়ার। এটা কত বলো তো? 0। তারপর A22 ½ 2 - 2 × 2 তার হোল স্কয়ার। 2 - 4 তাকে 2 - 4 কত? 2 - 2 বর্গ করলে 4, 4/2 কত? 2। হ্যাঁ, ম্যাট্রিক্সে কি হয় জানো? অনেক ক্যালকুলেশনে ভুল করে, আমি নিজেও করি। আমি যদি কখনো ক্যালকুলেশন ভুল করি, ইগনোর করবা। তোমাদের কিন্তু ভুল করা যাবে না, আমি করতেই পারি, বয়স হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু করতে পারবা না, বুঝছো? 2 - 2 × 3 হোল স্কয়ার। তাহলে এটা কত হয়? 2 - 6 4, 4 কে স্কয়ার করলে হয় 16, 8, 8, তাই না? সবাই বলো সবাই বলো। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা নিয়ে আসলাম, আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা বানাইলাম, সেই ম্যাট্রিক্সটা হবে এরকম। দেখো, ½ 9/2 25/2, ½ 9/2 25/2, ½ 9/2 25/2, 0 2 8, 0 2 8। হইছে? সবাই আমি ভুল করলে বলিও, তোমরা বলিও, কেমন? আচ্ছা, এরপর একটা মডুলাস। তোমরা তো জানো মডুলাস দিয়ে কি বোঝায়। একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদ সমূহ এটা দ্বারা প্রদত্ত। সবাই কি পারবা না পারবা না? সবাই কি পারবা আমাকে বলো।
সবাই যদি পারো আমি দিব বাড়ির কাজ। পারবা না সবাই? পারবা। একটু দেখো, একটু দেখে তাকাও তো পারবা কিনা। পারবা? পারবা, পারবা। ওকে, ভেরি গুড। এমসিকিউতেও কিন্তু এরকম আসে। দেখো, একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমসিকিউতে সাধারণত 2x2 ক্রমের গুলাই বেশি আসে। এটা কত হবে দেখো তো। এগুলো আসলে না তুমি ক্যালকুলেটর দিয়ে বসাবা, তাহলে সহজ হবে। ঠিক আছে, A11 আমাকে বলো A11 কত হবে? 11 যদি বসাও হাফ অফ, দেখো 1 আর 1 যদি বসাও 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3, 3 স্কোয়ার, 3 স্কোয়ার বাই 2, তাহলে এটা হয় 9/2। তারপর A12 এটা কত? 1 প্লাস 2 দুগুণে 4, 4 আর 1 5, 5 স্কোয়ার বাই 2, তাহলে 25/2। ঠিক আছে, তারপর A21 এটা কত? 2 প্লাস 2, 2 প্লাস 2 4, 4 কে স্কোয়ার করলে হয় 16, তাই না? 16/2 কত? 8। তারপর A22 এটা কত? 2 প্লাস 4 6, 6 কে স্কোয়ার করলে হয় 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাহলে মিলাও তো, 9/2 25/2 8 18। আমাদের অ্যান্সার কি? বি। হ্যাঁ, এই আমাদের অ্যান্সার। এক একজন এক একটা অ্যান্সার দিতেছে। এ দিতেছে, সি দিতেছে, বি দিতেছে। সরি সরি সরি, 9/2। এই তোমরা বুঝছো আমি কিন্তু একটা ভুল করে ফেলছি, দেখছো? একটু সাবধান। দেখো সবগুলা দেখতে একই রকম, জাস্ট একটু আলাদা। সো এমসিকিউ দাগানোর সময় খুবই সাবধান থাকতে হবে। দেখা যাবে যে দুইটা যমজ ভাইয়ের মতো লাগতেছে। ঠিক আছে, একটু সাবধান, একটু সাবধান, কেমন? আচ্ছা, তো এখন আমরা ম্যাট্রিক্সের প্রকার ভেদে যাব। ম্যাট্রিক্সের প্রকারভেদ, রেডি? আচ্ছা, প্রথমে আসো সারি ম্যাট্রিক্স। তোলার দরকার নাই। যেই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, কলাম যা ইচ্ছা হোক, একটা মাত্র সারি থাকবে, তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। উদাহরণ দিব, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তুমি আমাকে বলো তো, এটাও কি একটা সারি ম্যাট্রিক্স না? একটা সারি থাকলেই সেটা সারি ম্যাট্রিক্স, কলাম যা ইচ্ছা হোক। বুঝছো? এটাও সারি ম্যাট্রিক্স, এটাও সারি ম্যাট্রিক্স। সারি একটা হওয়া লাগবে, কলাম যত বেশি ইচ্ছা হইতে পারে। তাহলে সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে কি জানো? 1/n। সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে 1/n। সারি ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে 1/n। কলাম ম্যাট্রিক্স, কলাম হচ্ছে লুঙ্গি ম্যাট্রিক্স, লুঙ্গির মতো। কলাম একটা হওয়া লাগবে, কলাম একটা হওয়া লাগবে, সারি যতগুলা হোক। তাহলে এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স, এটা একই সাথে সারি এবং কলাম। বুঝছো? এটা একই সাথে সারি এবং কলাম। একটা কলাম সারি যা ইচ্ছা হতে পারে। তাহলে কলাম ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে এরকম, m/1, m/1। তুমি বুঝছো? সারি যা ইচ্ছা হইতে পারে, যে কোনো সংখ্যক হইতে পারে, তবে কলাম একটা হওয়া লাগবে, কলাম একটা হওয়া লাগবে। তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার আয়তাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। বুঝছো? আয়তাকার ম্যাট্রিক্স অর্থাৎ যেই ম্যাট্রিক্সের মাত্রা হবে m/n, যেখানে m/n সমান না, যেখানে m/n সমান না। কেমন? যেখানে m/n সমান না। ওকে, এবার আসো বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান, তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের আকৃতি হচ্ছে n/n। আমরা এই চ্যাপ্টারের 95% টাইম বর্গ ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করব।
আমরা এই চ্যাপ্টারের 95% টাইম কি নিয়ে পড়াশোনা করব? বর্গ ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করব। বর্গ ম্যাট্রিক্সটা এতটা গুরুত্বপূর্ণ, বর্গ ম্যাট্রিক্সটা এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, এই শুক্রবারে সরল রেখা ক্লাস হবে। অভিদাদা সরল রেখা ক্লাস নেবে। এই সপ্তাহে ম্যাট্রিক্সের ক্লাস একটাই হবে, কেমন? ওকে, চলো এবার আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণ, ঠিক আছে? এখন থেকে আমরা বর্গ ম্যাট্রিক্সে ঢুকে পড়লাম। আমরা কোথায় ঢুকে পড়লাম? বর্গ ম্যাট্রিক্সে। যাবতীয় সব আলোচনা এই বর্গ ম্যাট্রিক্সকে নিয়ে হবে, বর্গ ম্যাট্রিক্সকে নিয়ে হবে। তো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ, একটা বর্গ ম্যাট্রিক্স, একটা 3x3 এর বর্গ ম্যাট্রিক্স আঁকাও। একটা বর্গের কয়টা কর্ণ থাকবে আমাকে বলো তো? একটা বর্গের কয়টা কর্ণ? দুইটা কর্ণ না? সেম ভাবে একটা বর্গ ম্যাট্রিক্সেরও দুইটা কর্ণ। A21, A22, A23, A31, A32, A33। কেমন? বুঝছো? তাহলে খেয়াল করো তো, এই যে কর্ণ হচ্ছে ভুক্তিগুলা নিয়ে, এই 3টা ভুক্তি নিয়ে একটা কর্ণ, আর এই 3টা ভুক্তি নিয়ে আরেকটা কর্ণ। কেমন? এই পাশে যেটা হলুদটা, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটা কি? মুখ্য কর্ণ। সবাই বুঝছো? এটাকে বলা হয় মুখ্য কর্ণ। আর এইটাকে বলা হয় গৌণ কর্ণ। কি বলা হয়? গৌণ কর্ণ। আচ্ছা, কিছু মজার জিনিস আমরা শিখব, বুঝছো? কিছু মজার জিনিস আমরা শিখব, একটু পরেই শিখব। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করছো, আমাদের যে মুখ্য কর্ণটা, এটা মেইন ইম্পর্টেন্ট। মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা, তাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম। মুখ্য কর্ণের ভুক্তিগুলা, মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা, এরা দেখতে AIJ এরকম। যেখানে যেখানে I আর J সমান, তাই না? যেখানে I আর J সমান, তুমি কি এটা খেয়াল করছো? 1 1। মুখ্য কর্ণের উপরে, মুখ্য কর্ণের উপরে যে জিনিসটা আছে, এটা একটা ত্রিভুজের মতো না? এখানে আইটা ছোট, যেটা বড়, আইটা ছোট যেটা বড়, তাই না? আমাকে বলো, AIJ এখানে কি? I is less than J, I is less than J। নিচে যদি চিন্তা করো, মুখ্য কর্ণের নিচে যদি চিন্তা করো, খেয়াল করো তো, এখানে কি আইটা বড় না? ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণে ভুক্তিগুলার I আর J সমান, সারি কলাম সংখ্যা সমান। উপরে সারি কম কলাম বেশি, মানে সারি সংখ্যা কলাম সংখ্যার থেকে কম, আর নিচে বেশি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই বলো, সবাই বলো, সবাই 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 বুঝছো নি? এবার এই যে সুন্দর করে আমি নোট করে দিছি ম্যাট্রিক্সের কর্ণ। হ্যাঁ, একটা বর্গাকার ম্যাট্রিক্সের দুইটা কর্ণ পাওয়া যায়, এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ। মুখ্য কর্ণ, গৌণ কর্ণ। চলো এরপর ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা 0, মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা 0, তাহলে মুখ্য কর্ণ আর উপরেরটা মিলে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় না? বলো তো দেখি, মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা যদি 0 হয়, মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা যদি 0 হয়, হ্যাঁ, উপরেরগুলা 0 হইতে পারে, নাও পারে। মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা যদি 0 হয়, একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় না? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা তো বাংলায় লিখছে। তুমি তো ম্যাথমেটিশিয়ান, তুমি কি বাংলায় লিখবা? তুমি বাংলায় লিখবা না, তুমি যত সংক্ষেপে লেখা যায় সিম্বল দিয়ে লিখবা।
তুমি কেমনে বলবা? তুমি বলবা ভুক্তিগুলা শূন্য, অর্থাৎ কিছু ভুক্তি তো শূন্য। কারা শূন্য হবে? ভুক্তিগুলা শূন্য, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো। আচ্ছা, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলাকে জানি আমি কেমনে প্রকাশ করি? আইটা বড়, তাই তো? তার মানে আই ইজ গ্রেটার দেন জে হলে ভুক্তিগুলা শূন্য হওয়া লাগবে। তুমি কি ধরতে পারছো? এটা ধরতে পারলে তো ভেরি গুড, ধরতে পারলে তো ভেরি গুড। দেখো, যারা বাংলা সাহিত্য পড়ে ওরা তো কি লিখবে? ওরা এমনি লিখবে, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিম্ন উপাস্থানগুলো জিরো, সেগুলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তুমি অত লিখবা না, তুমি কি একটা শর্টকাট করো। তুমি কি করবা? মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা কেমনে লেখা যায়? ভুক্তিগুলা তো এভাবে প্রকাশ করা যায়, এ আই জে। কিছু ভুক্তি শূন্য হবে। কোন ভুক্তিগুলা? মুখ্য কর্ণের নিচে। মুখ্য কর্ণের নিচে কেমনে প্রকাশ করে? আই ইজ গ্রেটার দেন জে, আই ইজ গ্রেটার দেন জে। তোমরা বুঝছো? এখন কমেন্ট করতেছে ফ্রি ফায়ার। কিরে ভাই, তুমি ক্লাসে গিয়ে ফ্রি ফায়ার খেলতে আসছো? এই যে খেয়াল করছো, এইগুলা জিরো হয়ে যাবে। কেমন? তাইলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়ে গেল, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়ে গেল। এবার চলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরস্থ উপাদানগুলা শূন্য হয়। উপরস্থ উপাদানগুলা শূন্য হলে খেয়াল করো তো, এখানে একটা ত্রিভুজ হয়েছে, তাই না? তাহলে এটাই কি আমাদের, বলো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটু সংক্ষেপে লেখো তো, আবার একটু সংক্ষেপে লেখো। কিছু উপাদান জিরো, বলো তো কারা জিরো? কিছু ভুক্তি জিরো, কিছু ভুক্তি জিরো। কোন ভুক্তিগুলা? প্রধান কর্ণের উপরের গুলা। এখন আমরা কিন্তু দেখে আসছি প্রধান কর্ণের উপরের গুলার ক্ষেত্রে কি হয়? আই ইজ লেস দেন জে হয়, আই ইজ লেস দেন জে হয়। তার মানে আই ইজ লেস দেন জে হলে, আই ইজ লেস দেন জে হলে এই জিনিসটা কত? শূন্য। সবাই কি 100% ক্লিয়ার? ঠিক আছে, মনোযোগ। এবার আসো কর্ণ ম্যাট্রিক্স। দেখো এগুলা সব কিন্তু বর্গ ম্যাট্রিক্স, বুঝছো? এগুলা সব কিন্তু বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা যেগুলা পড়তেছি সবগুলাই বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, যেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলা শূন্য। এই দেখো দেখো, মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলা শূন্য, এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের গুলা এগুলা শূন্য হতে পারবে কি? হ্যাঁ, এগুলো শূন্য হতে পারবে। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, আবারও বলি। আমি আমার লাইফের প্রথম ক্লাস যখন করছিলাম এই জিনিসটা ভুল পড়াইছিলাম। হ্যাঁ, মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলো শূন্য হইতে হবে। মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হইতেও পারে, নাও পারে, এটা ম্যাটার করে না। বুঝছো? মুখ্য কর্ণ বাদে, অর্থাৎ এই তিনটা বাদে, 3/3 এর ক্ষেত্রে এই তিনটা, 4/4 এর ক্ষেত্রে কর্ণ বরাবর। হ্যাঁ, মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলো যদি শূন্য হয় সেটা কর্ণ ম্যাট্রিক্স। কেমন? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমত বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। দেখো সংজ্ঞাতেই সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, যে বর্গ ম্যাট্রিক্স, আগে বর্গ হইতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আগের গুলো কি? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুটোও কিন্তু বর্গ ম্যাট্রিক্স। ওকে, চলো। তাহলে এটা কি হবে বলো তো? তুমি যদি ম্যাথমেটিশিয়ানদের মতো লেখো, তাহলে এ আই জে শূন্য হবে কখন বলো তো? এ আই জে শূন্য হবে কখন? মুখ্য কর্ণ বাদে বাকি সব জায়গায়। মুখ্য কর্ণ বাদে বাকি সব জায়গায়, অর্থাৎ এখানটা বাদে বাকি সব জায়গায়, তাই না? এখানটা বাদে বাকি সব জায়গায়। তার মানে এটাকে আমি এমনি লিখতে পারি না? আই নট ইকুয়াল টু জে হলে, কারণ এই বরাবর তো আই ইকুয়াল টু জে, এই বরাবর আই ইকুয়াল টু জে, তাহলে আই আর জে সমান না হলেই বাকিগুলো শূন্য। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার স্কেলার ম্যাট্রিক্স।
স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলা উপাদান সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি হচ্ছে এরকম। প্রধান কর্ণ, প্রথমত কর্ণ ম্যাট্রিক্স, দ্বিতীয়ত কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান, কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান, দ্বিতীয়ত কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান। ক্লিয়ার? এতটুকু বুঝছো? প্রথমত কর্ণ ম্যাট্রিক্স এন্ড কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান, কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান। ঠিক আছে, দেখো কর্ণ বরাবর আমাদের এ এ এ সবগুলা ভুক্তি কি সমান। ওকে, এরপর আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স আমরা দেখে ফেললাম, এই জিনিসটা ডাবল আসছে, এই জিনিসটা ডাবল আসছে। আচ্ছা এবার একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এটা বিশেষ ধরনের স্কেলার ম্যাট্রিক্স, বুঝছো? এটা বিশেষ ধরনের স্কেলার ম্যাট্রিক্স। আমি পুরাটা একটা সামারি দিব, তুমি টেনশন নিও না, টেনশন নিও না। যেই স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার জানি কি, এই সবগুলা ভুক্তি সমান, এই সবগুলা যদি সমান এবং এক হয়, চিন্তা করো, সবগুলা যদি 3 হয় এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, সবগুলা 4 হলো স্কেলার ম্যাট্রিক্স, সবগুলো আলাদা আলাদা হলে কর্ণ ম্যাট্রিক্স, সবগুলো সমান হলে স্কেলার ম্যাট্রিক্স। শুধু সমান না, সবগুলো যদি এক হয় তাহলে সেটাকে বলা হয় একক বা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই। ঠিক আছে, আমি যদি দিই একটা 1/1 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, এটা কেমন হবে বলো তো? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 1, বাকিগুলা 0। আমি যদি দিই একটা 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 1, বাকিগুলা 0। ক্লিয়ার? আর 3/3 এর অভেদক ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, দেওয়াই আছে। তোমরা কি বুঝছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বলো, তাড়াতাড়ি আমাকে বলো। এরপর একটা স্পেশাল ম্যাট্রিক্স, আমি একটু সামারি দিব একটু পরেই, সিঙ্গেলটন ম্যাট্রিক্স। হ্যাঁ, সিঙ্গেলটন ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের একটা সারি মানে একটা মাত্র উপাদান, একটা মাত্র উপাদান, তাকে বলা হয় সিঙ্গেলটন। সিঙ্গেল আর কি। আচ্ছা, তো আমি সামারি দেখাইতেছি, দেখো বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কি তুমি বলতে পারবা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার হয়, নিম্ন ত্রিভুজাকার হয়। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সকে তুমি ফার্স্টে বলতে পারবা ত্রিভুজাকার। ত্রিভুজাকার 2 প্রকার হয়, ঊর্ধ্ব নিম্ন। বর্গ ম্যাট্রিক্স এর একটা স্পেশাল প্রকার ভেদ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? যখন আমাদের প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি শূন্য, প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি শূন্য, তাকে বলি আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাকে বলি আমি একটা কর্ণ ম্যাট্রিক্স। উদাহরণ, প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি যখন শূন্য, তখন তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স কি? এটা একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ হইতে হবে, আর প্রধান প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, আন্ডে হওয়া লাগবে, কর্ণ হওয়া লাগবে, আর প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান হওয়া লাগবে। সরি সরি সরি, কি বললাম? বুঝছো? স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সের স্পেশালাইজড ভার্সন হচ্ছে কর্ণ। কর্ণ হয়েও আরো একটা শর্ত, যদি কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান তাহলে স্কেলার। স্কেলারের আরো একটা স্পেশালাইজড ভার্সন হচ্ছে অভেদক। সবগুলা ভুক্তি সমান হওয়া লাগবে এবং এক হওয়া লাগবে। তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো? ওকে, চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমাদের প্রথম এমসিকিউ, বলো তো এই ম্যাট্রিক্সটা কেমন? এটা কি কর্ণ ম্যাট্রিক্স? ইয়েস। এটা কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? ইয়েস। এটা কি অভেদক ম্যাট্রিক্স? অবশ্যই। তাহলে তিনটাই সত্য। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো,
এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? প্রথমত এটা তো বর্গ ম্যাট্রিক্স, তাতে কোনো সন্দেহ নাই। এটা বর্গ ম্যাট্রিক্স, তাতে কোনো সন্দেহ আছে? এটা বর্গ ম্যাট্রিক্স, ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কি কর্ণ? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলে? প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলা শূন্য। খেয়াল করো তো, প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলা কি শূন্য? প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলা কি শূন্য? হ্যাঁ, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। এটা কি স্কেলার? স্কেলার হওয়ার জন্য কর্ণ হওয়া লাগবে এবং সবগুলা ভুক্তি সমান হওয়া লাগবে। এটা তো অভেদক হবে না, এটা অভেদক হবে না, অভেদক হবে না, অভেদক হবে না। কেমন? চলো পরেরটা। এই ম্যাট্রিক্সটা কেমন সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ। এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ। স্কেলার, স্কেলার হইতে হলে কর্ণ হওয়া লাগবে এন্ড প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান হওয়া লাগবে। এটা কি সমান? আমাকে বলো তো, সমান না, তাহলে এটা স্কেলার না। 1 2 ও 3, 1 2 কি রে ভাই, 1 এবং 2, 1 এবং 2, ঠিক আছে। আচ্ছা, এটা মজার জিনিস, মজার জিনিস, মজার জিনিস। একটু ভালো করে তাকাবা, দেখি কি কে পারো। তুমি আমাকে একটু বলো তো, ওইদিকে বাদ দাও। এই ম্যাট্রিক্সটার কয়টা সারি? 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, এরকম কতগুলা সারি বলো। এই ম্যাট্রিক্সটার কয়টা সারি? এনটা সারি। তুমি কি ধরতে পারছো না পারো নাই? কয়টা কলাম? প্রথম কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, এনতম কলাম। তাহলে কয়টা কলাম? এন কলাম। আর তুমি যদি অত প্যাচের দিকে না যেতে চাও, যে এখানে এখানে খেয়াল করো, এই এনটা সারি, এনটা কলাম, এনটা সারি, এনটা কলাম, ঠিক আছে। তাহলে এটা কেমন ম্যাট্রিক্স? এটা কর্ণ ম্যাট্রিক্স। কোনো ডেফিনিট প্রমাণ আছে? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য এগুলো তো শূন্য হওয়া লাগবে। তোমাকে তো কিছু বলে নাই, তোমাকে কিছু বলছে? কিছু বলে নাই। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। এটা কি স্কেলার হতে পারবে? অভেদক হতে পারবে? বলে নাই তো। এটা বর্গ ম্যাট্রিক্স, যেটা তুমি নিশ্চিতভাবে বলতে পারো এটার সাইজটা দেখে। কেমন? আচ্ছা, এবার 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 দেখি 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 কে 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 পারো, কে কে পারো। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? সারি ও কলামের সংখ্যা সমান। ধুর না, কলামের সংখ্যা 1 ও এটা তো বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা। কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m। এটা কি সারি ম্যাট্রিক্স? এটা স্কেলার না। aij = 0 যখন i ≠ j। এটা কার সংজ্ঞা বলো তো? এটা কি বলতেছে? i ≠ j হলে এটা শূন্য। তাহলে মুখ্য কর্ণ বাদে বাকি ভুক্তিগুলা শূন্য। এটা তো কর্ণ ম্যাট্রিক্স, তাই না? আমার কি কর্ণ ম্যাট্রিক্স চাইছে? না, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে তো একটাই, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অ্যান্সার ডি। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলা হয়? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আরেকটা স্পেশাল ম্যাট্রিক্স আছে, স্পেশাল ম্যাট্রিক্স আছে, শূন্য ম্যাট্রিক্স। একটু সবাই দেখে ফেলো। যেই ম্যাট্রিক্সের সকল উপাদান, যেই ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? যেই ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? ওকে, তো আমরা এখন একটা কাজ করব। হ্যাঁ, আমাদের পরবর্তী টপিকে চলে যাব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তুমি দুইটা ম্যাট্রিক্স সবসময় যোগ বা বিয়োগ করতে পারবা না। দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তখনই পসিবল
তখনই পসিবল যদি এদের মাত্রা সেম হয়। দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ পসিবল যদি কি হয়, যদি অর্ডার সেম হয়, অর্ডার বা মাত্রা সেম হয়। যদি কি হয় আমাকে বলো তো, অর্ডার বা মাত্রা সেম হয়। কেমন? অর্ডার বা মাত্রা সেম হয়। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা করি, দুইটা ম্যাট্রিক্স আঁকাই, এ বি সি ডি ই এফ, এই একটা ম্যাট্রিক্স। কেমন? এই একটা ম্যাট্রিক্স। একই মাত্রার আরেকটা ম্যাট্রিক্স আমরা আঁকাবো। ধরো কি দিব, 1 2 3 4 5 6। এখন দুইটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি বলে একটা ব্যাপার আছে। অনুরূপ ভুক্তি মানে হচ্ছে একই জায়গায় বসে আছে এমন ভুক্তি, একই জায়গায় বসে আছে এমন ভুক্তি। ফর এক্সাম্পল, এ এর অনুরূপ ভুক্তি কে জানো? অনুরূপ ভুক্তি তুমি তখনই পাবা, দেখো দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে না, তাহলে এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা। ঠিক আছে, এইটার অনুরূপ ভুক্তি কে? এইটা। কেমন? এইটার অনুরূপ ভুক্তি কে? এটা। হ্যাঁ, এইটার অনুরূপ ভুক্তি কে? এটা। তারপর এইটার অনুরূপ ভুক্তি কে? এটা। একটা কালার লাগবে। এইটার অনুরূপ ভুক্তি কে? এটা। দুইটা ম্যাট্রিক্স তুমি যখন যোগ করবা, যোগফলও একই মাত্রার আরেকটা ম্যাট্রিক্স আসবে। যোগফলও কি হবে জানো? একই মাত্রার আরেকটা ম্যাট্রিক্স আসবে। সেটা কেমনে বের হবে জানো? খুবই সহজ। বলো কি হবে, কেমনে হবে? অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। কেমন? অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। a + 1, a + 1, b + 2, ঠিক আছে, c + 3, d + 4, ঠিক আছে, e + 5। অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। বুঝছো? অনুরূপ উপাদানগুলা যোগ হয়ে অনুরূপ। তাহলে বিয়োগটা কি হবে বলো তো? বিয়োগটা কি হবে? বলো বলো বলো। অনুরূপ উপাদানগুলা বিয়োগ হয়ে অনুরূপ জায়গায় বসবে। ঠিক আছে, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে। আমি যদি এখানে বিয়োগ দেই তাহলে সবগুলা জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল বাই করা খুবই খুবই সহজ। এখন এখানে একটা জিনিস আছে, যদি মাত্রা সমান না হইতো তাহলে কেন আসলে যোগ বা বিয়োগফলটা বের করা যায় না? যদি মাত্রা সমান না হয় তাহলে কেন এই যোগফল বা বিয়োগফলটা বের করা যায় না? কথার কথা, ফর এক্সাম্পল ধরো এরকম হইল। কেমন? এই দুইটা আমি তোমাকে যোগ করতে বললাম, ওকে, ও তার অনুরূপটা পাইছে, যোগ হবে, ভেরি গুড। ও পাইছে, ও পাইছে, ও পাইছে। ও গিয়ে দেখে ওর অনুরূপ কেউ নাই। হায় হায়, তাহলে আর যোগ করা যাইতেছে না। তুমি বলতে পারো ভাই কেউ নাই তো শূন্য দিয়ে দেন। শূন্য দেওয়া মানে কিন্তু তুমি ম্যাট্রিক্সটা 2/3-এরই বানাই দিলা, শূন্য দিতে পারবা না। বুঝছো? এর তো কেউ নাই, কারে যোগ করবা? এই জন্য যোগটাই পসিবল না, যোগটাই পসিবল না। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল বের করার জন্য অনুরূপ ভুক্তিগুলা সমান হওয়া লাগবে। অনুরূপ ভুক্তিগুলা, সরি কি বললাম এটা, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার জন্য তাদের মাত্রা সমান হওয়া লাগবে, তাদের মাত্রা সমান হওয়া লাগবে। এই বুঝছো? তাদের মাত্রা সমান হওয়া লাগবে। লেটস গো। এই যে দেখো সুন্দর করে লেখা আছে, দুইটা ম্যাট্রিক্স এ ও বি এর যোগফল বা বিয়োগফল নির্ণয় করা যাবে যদি তাদের মাত্রা সমান হয়। কি? মাত্রা সমান হয়। কি সমান হয়? মাত্রা সমান হয়। ওকে, তোমরা আমাকে বলো এই দুইটা কি পারবা? আচ্ছা, আরেকটা সিক্রেট বলি, ম্যাট্রিক্স ও নির্ণায়কের 90% অঙ্ক জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। হ্যাঁ,
আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে রাকিবস ক্লাসরুম এইচএসসি, এখানে ক্যালকুলেটর হ্যাক্স আছে। খবরদার কেউ কিন্তু এখন ক্যালকুলেটর হ্যাক্স দেখবা না, আগে পইরা নাও, ক্লাসটা শেষ করো, তারপর তুমি ওই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখবা, কেমন? এখন না। আচ্ছা, তো এই দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ, এ ধরো পরীক্ষায় আসছে, তোমাকে কিন্তু সুন্দর করে লিখতে হবে, এ প্লাস বি লিখবা, তারপর এ ম্যাট্রিক্সটা ফার্স্টে লিখতে হবে। এগুলো ক নাম্বারে আসে সাধারণত? ক নাম্বারে আসে 8 4 -1, 8 4 -1, 0 1 3, 5 4 8। হাতে করতে গেলে ম্যাক্সিমাম মানুষজন সিলি সিলি যোগ বিয়োগে ভুল করে, তো ওরকম কিন্তু করা যাবে না। হ্যাঁ, আমি করলেও তুমি ঠিক করে নিবা। -4 6 2 1 3 7 5 4 1। তাহলে কি করবা আমাকে বলো? অনুরূপ ভুক্তি যোগ করে অনুরূপ। 8 আর -4 কত? 4। 4 আর 6 কত? 10। -1 আর 2 যোগ করলে হয় 1। 0 আর 1 যোগ করলে হয় 1। 1 আর 3 যোগ করলে হয় 4। 3 আর 7 যোগ করলে হয় 10। ঠিক আছে, তারপর 5 5 যোগ করলে হয় 5 5 যোগ করলে হয় 10। 4 আর 4 যোগ করলে হয় 8। 8 আর 1 যোগ করলে হয় 9। ক্লিয়ার? বুঝছো? এই ভুল করি নাই তো? সমষ্টি ও অন্তর, অন্তর মানে কি? বিয়োগফলটা বলছে, বিয়োগফলটা পারবা না? সবাই বলো, এই ভুল করছি কোথাও? হ্যাঁ, 8 মাইনাস -4 12। 4 মাইনাস 6 -2, -1 -2 -3, 0 -1 -1, 1 -3 -2, 3 -7 -4, 5 -5 0, 5 -5 0, 4 -4 0, 8 -1 7। সবাই দেখো তো আমারটা ঠিক আছে কিনা। আচ্ছা, একটা ম্যাট্রিক্স কি নিজের সাথে যোগ বিয়োগ করা যায়? করা যায়, কারণ নিজের সাথে নিজের মাত্রা তো সেম, নিজের সাথে নিজের মাত্রা তো সেম। দেখো তো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। তোমাকে কি কি বের করতে বলছে? তোমাকে যদি কখনো এরকম প্রশ্ন দিয়ে দেয়, হ্যাঁ, এ প্লাস বি কত, তুমি তখন সুন্দর করে বলবা যে এ এর মাত্রা 3/3, বি এর মাত্রা 2/3, তো এদের যোগফল নির্ণয় সম্ভব না, এদের যোগফল নির্ণয় সম্ভব না। ঠিক আছে, তাহলে এই যোগফলটা বের করা নট পসিবল। সেম ভাবে বিয়োগফলটাও নট পসিবল। ঠিক আছে, এইটা পসিবল, হ্যাঁ এটা পসিবল, এটা বের করবা। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। একটা ম্যাট্রিক্স তার সাথে যোগ করলে কি হবে, একটা ম্যাট্রিক্স তার সাথে যোগ করলে কি হবে। ওকে, এরপরটা দেখো কি বলছে, এই ম্যাট্রিক্সটার নাম কি? পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটার নাম কি বলো তো? পি মাইনাস কিউ যেই ম্যাট্রিক্সটা, সেটার নাম কি হবে? সুন্দর করে তোমাকে কিন্তু লিখতে হবে। পি 3 -1 2 -2, 3 -1 2 -2 মাইনাস 2 2 -1 -3। বিয়োগ করো, 3 -2 কত? 3 -2 করলে হয় 1, -1 এটা শূন্য হয়ে যায়, 2 -2 শূন্য, -2 থেকে -3 বাদ দিলে +1, তাহলে এটা কি একটা অভেদক ম্যাট্রিক্স? কেমন? এটা একটা 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। সুন্দর করে লিখবা, এটা একটা 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। তোমরা কি বুঝছো? সবাই আমাকে বলো। আচ্ছা, এবার আমরা কিছু জিনিস দেখব, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি আর সংযোগ বিধি মানে। ম্যাট্রিক্সের যোগ দুইটা বিধি মানে, বিনিময় বিধি আর সংযোগ বিধি। ব্যাপারগুলো খুবই সহজ। তো প্রথমত চলো আমরা বিনিময় বিধি, হ্যাঁ বিনিময় বিধি ব্যাপারটা দেখি। বিনিময় বিধি ব্যাপারটা কি আমাকে বলতে পারবা? সংখ্যা যোগের বিনিময় বিধি হচ্ছে
এ আর বি যোগ করলে যা হয় তাদের স্থান যদি বিনিময় করো বি আর এ যোগ করলে একই কথা, তাই না? ফর এক্সাম্পল 2 + 3 যেই কথা, 3 + 2 একই কথা। এটা কি সংখ্যা যোগের বিনিময় বিধি, সংখ্যা যোগের বিনিময় বিধি। সেম ভাবে দুইটা ম্যাট্রিক্স চিন্তা করো, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এরা হচ্ছে ম্যাট্রিক্স, এরাও কি বিনিময় বিধি মানবে? ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি সমান ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল এ, মানবে? মানবে। কারণ কি, যদিও এটা ম্যাট্রিক্সের যোগ, তলে তলে কিন্তু সংখ্যার যোগই হচ্ছে, অনুরূপ ভুক্তি যোগ হয়ে অনুরূপ জায়গায় বসতেছে। এই এই মনোযোগ মনোযোগ, তলে তলে এটা কি সংখ্যার যোগই হইতেছে না? একটু চিন্তা করো, কে আগে কে পরে ম্যাটার করে না, এটাই হচ্ছে বিনিময় বিধি মানে। বিনিময় বিধি মানা মানে হচ্ছে অর্ডারটা ম্যাটার করে না, কে আগে কে পরে ম্যাটার করে না। এই দুটো যোগ করতেছো, দেখো a + 1 এখানে বসাইছো, চিন্তা করো তো এটা যদি আগে হইতো এটা পরে, তাহলে কি লিখতা? 1 + a না? বলো, এটা যদি আগে বড় হইতো তাহলে এখানে তুমি লিখতা 1 + a, a + 1 আর 1 + a সেম কথা না? সেম কথা, তোমরা বুঝছো? তার মানে ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বিনিময় বিধি মানা মানে হচ্ছে ক্রমটা ম্যাটার করে না, কে আগে কে পরে সেটা ম্যাটার করে না, কে আগে কে পরে সেটা ম্যাটার করে না। আচ্ছা, এবার আমাদের পরবর্তী সংযোজন বিধি কি? বলো, সংযোজন বিধি। তো সংখ্যা যোগের সংযোজন বিধিটা চিন্তা করো। সংযোজন বিধি, সংযোজন বিধি, এইটা ব্যাপারটা কি? ধরো তিনটা সংখ্যা আছে, তুমি আগে এ আর বি যোগ করলা, তার সাথে সি যোগ করলা, তাই বুঝছো? আগে তুমি এ আর বি যোগ করছো, আগে এ আর বি যোগ করছো, তার সাথে সি যোগ করছো। এটা করলে যা হবে, এটা করলে যা হবে, আগে বি আর সি যোগ করলা, তার সাথে এ যোগ করলে একই কথা হবে। এই তুমি বুঝছো? এই যে এই কাজটা আগে করছো, এ আর বি যোগ করে তারপর সি এর সাথে করছো, এই কাজটা আগে করছো। ক্লিয়ার? আমি যদি উদাহরণ দিই, 2 + 3 + 4, এটা কেমনে ক্যালকুলেট হবে জানো? 2 আর 3 5, 5 এর সাথে 9 যোগ। হ্যাঁ, এটা যেই কথা, এটা একই কথা। এটা কেমনে ক্যালকুলেট হবে জানো? 3 আর 4 7, 7 আর 2 9, সেম জিনিস। তাহলে তুমি আমাকে একটু কমন সেন্স থেকে বলো তো, ম্যাট্রিক্সের যোগটাও কি বিনিময় বিধি মানবে না? কারণ ম্যাট্রিক্সের যোগ আসলে কি, তলে তলে ভুক্তিগুলা যোগ। আগে প্রথম দুইটা ম্যাট্রিক্সের ভুক্তি যোগ করলা, পরে 3 নাম্বারটার ভুক্তি যোগ করলা, এটা যেই কথা। আগে 2 আর 3 এর ভুক্তি যোগ করে প্রথমটার সাথে যোগ করা, তো একই কথা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমাকে সবাই একটু বলো তো, তাহলে ম্যাট্রিক্সের যোগ কি মাইনা চলে? সংযোজন বিধিও মেনে চলে। অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্স তুমি আগে যোগ করলা, এটা যেই কথা, তার সাথে সি যোগ করলা, তুমি আগে বি আর সি যোগ করে তার সাথে এ যোগ করলে একই কথা। ক্লিয়ার? বলো, এটা আগে বের করলা, তার সাথে সি যোগ করলা, এটা যে কথা, এটা আগে বের করে যোগ করা একই কথা। সবাই আমাকে বলো, তোমরা কি 100%, 100তে 100 ক্লিয়ার? 100তে 100 ক্লিয়ার? বলো তো দেখি। হেই, এ প্লাস সি প্লাস বিও তো সেম। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্রমটা ম্যাটার করে। আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। ম্যাট্রিক্সের যোগ, এই যে বিনিময় বিধি আর সংযোজন বিধি মাইনা চলে, এই তিনটা ম্যাট্রিক্স দিয়ে তুমি চেক করবা। তোমাকে আমি বাসায় একটা হোমওয়ার্ক, এটা প্রমাণ করবা, a + b = b + a, প্রমাণ করবা। ঠিক আছে? লেফট সাইড রাইট সাইড, প্রুভ দ্যাট। এটা বাসায় হোমওয়ার্ক। আরেকটা প্রমাণ করবা, a + b + c, এটা যেই কথা, a + b + c, এটা একই কথা। ঠিক আছে? বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, এরপর আমরা আমাদের
পরবর্তী টপিকটায় যাব। ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ, ধ্রুবক বা স্কেলার বলে। ম্যাট্রিক্সের সাথে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের সাথে তুমি কি করবা জানো? এই আমাদের একটা ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবক ধরো কে দিয়ে গুণ করলা, তাহলে কি কাহিনীটা হবে? ডি ই এফ জি এইচ আই, এই ম্যাট্রিক্সটার সাথে তুমি কি দিয়ে গুণ করলা? যে কোনো একটা ধ্রুবক কে দিয়ে গুণ করলা, তাহলে কাহিনী কি হবে জানো? এই ধ্রুবকটা সবগুলা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে। গুণ আর ভাগ কিন্তু সেম কথা, গুণ করলেও গুণ হবে, ভাগ করলেও কি ভাগ হবে, বুঝছো? এই ম্যাট্রিক্সটাকে কে দিয়ে গুণ করলা, তাহলে কেটা কি হবে জানো? প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে। আচ্ছা তুমি তো বুঝছো গুণ আর ভাগ যে সেম জিনিস। ধরো তুমি 2 দিয়ে গুণ করতে চাও, তাহলে কে এর ভ্যালু বসায় দিবা, কে এর ভ্যালু 2 দিলেই কি 2 দিয়ে গুণ হয়ে যাবে। কারণ 2 দিয়ে তুমি ভাগ করতে চাও, তাহলে কে এর ভ্যালু কত বসাবা? হাফ বসায় দিলে হয় না? কে এর ভ্যালু হাফ বসায় দিলে কি 2 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে ম্যাট্রিক্সকে যে কোনো একটা কিছু দিয়ে গুণ করলে সবগুলা ভুক্তির সাথে গুণ হয়, যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করলে সবগুলা ভুক্তি ভাগ হয়ে যায়, সবগুলা ভুক্তি ভাগ হয়ে যায়। কেমন? তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো সবাই? তাহলে একটা মজার জিনিস খেয়াল করো, একটা মজার জিনিস খেয়াল করো, চলো আমরা এটা করব। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, 7a মাইনাস 5b, 7a মাইনাস 5b, তাহলে আমরা কি বের করবো বলো তো? 7a মাইনাস 5b। আচ্ছা 7a কি হবে? এর সবগুলা ভুক্তির সাথে 7 দিয়ে গুণ, তাই না? এর সবগুলা ভুক্তির সাথে 7 দিয়ে গুণ করো, এর সবগুলা ভুক্তির সাথে 7 দিয়ে গুণ করো। 7 ইন্টু 3 তুমি লিখে দিতে পারো 21, 7 ইন্টু 1 7 ইন্টু মাইনাস 1, 7 ইন্টু 2 7 ইন্টু 3, 7 ইন্টু 4 7 ইন্টু মাইনাস 4, 7 ইন্টু 5 7 ইন্টু 6। এর সবগুলা ভুক্তির সাথে 7 দিয়ে গুণ করলাম। এখান থেকে তুমি বিয়োগ দিবা, বি এর সবগুলা ভুক্তির সাথে 5 দিয়ে গুণ করবা। 5 ইন্টু 1 5 ইন্টু মাইনাস 4, 5 ইন্টু 6, 5 ইন্টু 2, 5 ইন্টু 0, 5 ইন্টু মাইনাস 7। এই তুমি কি ধরতে পারতেছো? 5 ইন্টু 3, 5 ইন্টু 5, 5 ইন্টু 0। ক্লিয়ার? এবার বিয়োগ করো। তুমি চাইলে আরেক লাইন লিখে করতে পারো বা সরাসরি বিয়োগ করে দিলেও আশা করি ঝামেলা হবে না। 3 7 21, 21 থেকে 5 বাদ দিলে কত হয়? 16। আমি ভুল করলে বলবা, ঠিক আছে? 7 থেকে 7 এখানে কত? মাইনাস 20, তাহলে 27। মাইনাস 7 ওখানে হচ্ছে মাইনাস 30, 5 6 30, তাহলে মাইনাস 7 মাইনাস 30 মাইনাস 37। ঠিক আছে? 7 দুগুণে 14, 14 মাইনাস 10 4, 3 7 21, 21 থেকে 0 বাদ দিলে হয় 21, 4 7 28, 28 প্লাস 35, 28 প্লাস 35 কত? হ্যাঁ 28 প্লাস 35, 28 প্লাস 30 হয় 28 প্লাস 30 হয় 58 আর 5 63। মাইনাস 28 থেকে তুমি 15 বাদ দিবা, মাইনাস, তাহলে মাইনাস 43। আমি ভুল করলে বইলো ভাই। 5 7 35, 35 থেকে 25 বাদ দিলে হয় 10, 6 7 42। এই আমার কি ঠিক আছে? এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো খুবই সহজ অঙ্ক। তোমরা কি বুঝেছো না বুঝোনি? বুঝছো না বুঝো নাই? ওকে চলো 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 পরেরটা পরেরটা পরেরটা। 2 ইন্টু এটা সমান i2। আচ্ছা in দিয়ে বুঝায় কি জানো? n বাই n মাত্রার অভেদ ম্যাট্রিক্স। হ্যাঁ এটা একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে?
আচ্ছা, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ইংলিশটাও কিন্তু জানবা। অভেদক মানে আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি থেকে আসছে অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, যার মাত্রা কত n/n, যেহেতু n/nই হবে, একটা n দিলেই হয়, তাহলে এটা হচ্ছে 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। তাহলে ব্যাপারটা খেয়াল করো তো, এটা দেওয়া আছে, আমি এখান থেকেই লিখতেছি, 2 দিয়ে গুণ করে দাও তো, 2 দিয়ে গুণ করে দাও, 2 একে 2 মাইনাস 4, 2 দুগুণে 4 মাইনাস 2, ঠিক আছে, প্লাস f, এটা ইকুয়ালস টু i2, i2 মানে কত, 2/2 মাত্রার 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। তাহলে এখানে সবাই বলো তো f কত, 1 0 0 1 মাইনাস 2 মাইনাস 4 4 মাইনাস 2। তুমি যদি বিয়োগ করো তাহলে দেখো তো কত হবে, 1 মাইনাস 2 মাইনাস 1, 0 মাইনাস মাইনাস 4 4, 0 মাইনাস 4 মাইনাস 4 3। পারবা না এরকম অঙ্ক আসলে? সবাই বলো, পারবা না এরকম আসলে? সবাই কি বুঝতে পারতেছো আজকে? সহজ লাগতেছে না? ম্যাট্রিক্স নিলেও কিন্তু পানির মতো সহজ, ম্যাট্রিক্স নিলেও কিন্তু পানির মতো সহজ। এরপর তুমি কি এটা পারবা, b প্লাস 2i হলে b এর মান কত? b প্লাস 2i যদি এটা হয় তাহলে b এর মান কত? 4 3 2 5। এখান থেকে 2i বাদ দিবা, জাস্ট ডান পাশে নিয়ে গেলাম, এই যে 2iটাকে জাস্ট ডান পাশে নিয়ে গেলাম, বের করবা, বের করবা, ঠিক আছে? সবাই বলো, তোমরা কি বুঝছো না বুঝো নাই? তোমরা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এবার আমরা আজকের ফাইনাল টপিকটায় যাচ্ছি। আমাদের ফাইনাল টপিকটায় যাচ্ছি, ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স সমান হবে, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি দুইটা ম্যাট্রিক্স এ আর বি, হ্যাঁ, ম্যাট্রিক্স এ আর বি হবে যদি দুইটা শর্ত মানে, দুইটা জিনিস সমান মানে কি, তাদের আগাগোড়া সবকিছু সেম হওয়া লাগবে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়া মানে কি, তাদের আগাগোড়া সেম হওয়া লাগবে, তাই না? এখন ম্যাট্রিক্সের আছে কি, মাত্রা আর ভুক্তি, তাই তো? তাহলে প্রথমত তাদের মাত্রা সেম হওয়া লাগবে, নাহলে তো জীবনেও সমান হবে না, দেখতেই আলাদা হয়ে যাবে। তারপর অনুরূপ ভুক্তিগুলা সমান, বুঝছো? অনুরূপ ভুক্তিগুলাও সেম হওয়া লাগবে, অনুরূপ ভুক্তি সেম। আমি একটু উদাহরণ দিই, ধরো এই দুইটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এ বি সি ডি, এই একটা ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করো 1 2 3 4, এই দুইটা সমান হবে। প্রথমত মাত্রা সমান, মাত্রা তো সমান দেখাই যাচ্ছে, শুধু মাত্রা সমান হইলেই হবে না, অনুরূপ ভুক্তিগুলা সমান হওয়া লাগবে। তার মানে এ এর মান হওয়া লাগবে 1, a ইকুয়ালস টু 1 হওয়া লাগবে, বি এর মান হওয়া লাগবে 2, বি এর মান আর 2 সমান হওয়া লাগবে, সি এর মান আর ডি সমান হওয়া লাগবে, সরি, সি এর মান আর 3 সমান হওয়া লাগবে। ক্লিয়ার? তুমি বুঝছো? দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের মাত্রা সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলাও সমান হয়, অনুরূপ ভুক্তিগুলাও সমান হয়। আজকে অনেক সহজ লাগতেছে না, বলতেছে ভাই ইডি কি পড়াইতেছে, ইডি তো ক্লাস 6 7 এর বাচ্চারাও পারে, মনে হইতেছে না? প্রথম ক্লাস ভাই, প্রথম ক্লাস তো মনে হওয়ারই কথা। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত কিছু অঙ্ক আমরা করব। দেখো তো, এই দুইটা জিনিস সমান, তাহলে আমাকে বলো তো মাত্রা কি সমান? হ্যাঁ, তাহলে এই যে মাইনাস এক্স, এটার ভ্যালু কত? 2 হওয়া না? বলো, মাইনাস এক্স এটার ভ্যালু 2 হওয়া লাগবে। তোমাকে কিন্তু বাকিগুলো চেক দিতে হবে। এই সর্বনাশ, কি করলাম কি করলাম, মাইনাস এক্স কি হওয়া লাগবে? এইটা হওয়া লাগবে। চোখের দেখায় ভুল করা যাবে না। তোমরা বুঝছো সবাই? বলো। দেখো,
দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি কি হয়, তাদের মাত্রা সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলোও সমান হয়। তাদের মাত্রা সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলোও সমান হয়। কেমন বলো, সবাই কি বুঝছো? তাহলে এটার অ্যান্সারটা সবাই একটু বের করো তো। এটার অ্যান্সারটা সবাই একটু বের করো। দেখো, এইটা আর এইটা সমান হবে, তার মানে আমরা বলতে পারি y মাইনাস 1 ইকুয়ালস টু 4। তাই যদি হয় y এর ভ্যালু কত, 4 আর 1 5। y এর ভ্যালু কত, 4 আর 1 5। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা সমান মাইনাস এক্স ইকুয়ালস টু 3 প্লাস ওয়াই, তাই না? তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু 3 প্লাস 5। এক্স এর ভ্যালু কত, 5 আর 3 8। 5 আর 3 8, তো মাইনাস এক্স এর ভ্যালু 8, তাহলে এক্স এর ভ্যালু হবে মাইনাস 8। এক্স এর ভ্যালু হবে মাইনাস 8। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এক্স আর ওয়াই এর মান তোমাকে ক্রমজোর আকারে বলছে, তাহলে এক্স আর ওয়াই এর মান কত, মাইনাস 8,5। মাইনাস 8,5। বুঝতে পারছো সবাই? এরপরেরটা দেখো তো। আচ্ছা খবরদার, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাকি দুইটাও সমান থাকা লাগবে। দেখো 2 2 2 2। যদি ধরো এটা মাইনাস 2 দিয়ে দিতাম, এটা 2 এটা মাইনাস 2, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স জীবনেও সমান হইতো? জীবনেও সমান হইতো না। এক্স আর ওয়াই এর কোনো মানের জন্যই তখন সমান হইতো না। আমি বুঝছি, আমি তোমাকে বুঝাইতে পারছি তো? এটা ঠিক আছে, এটার অ্যান্সারটা আমরা পাইলাম। আমি তোমাকে এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সবকিছু সেম, সবকিছু সেম, সবকিছু সেম, সবকিছু সেম, সবকিছু সেম। আমি এইখানে খালি একটা মাইনাস 2 দিলাম। আমি বললাম এক্স আর ওয়াই এর কোন মানের জন্য এই দুটা সমান, তার মানে এই দুটা সমান হলে এক্স আর ওয়াই এর মান। তুমি খেয়াল করো তো, এক্স আর ওয়াই এর মান যাই হোক, এই দুটা জীবনেও সমান হবে? ইম্পসিবল। 2 আর মাইনাস 2 সমান হতে পারে না, এই দুটা কিন্তু অনুরূপ ভুক্তি। তার মানে তুমি তখন এটার অ্যান্সার লিখতা যে এক্স ও ওয়াই এর কোনো মানের জন্যই এমন কোনো মান নাই যার জন্য এই দুইটা সমান হবে। তুমি কি আমার কোশ্চেনটা বুঝছো? মানে এটার অ্যান্সার সম্ভব না, কারণ এই দুইটা তো জীবনেও সমান না, এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডই করতেছে না। 2 আর মাইনাস 2 জীবনেও সমান, আমার অনুরূপ ভুক্তিগুলো তো সমান হওয়া লাগবে। সবাই, আমার অনুরূপ ভুক্তিগুলো তো সমান হওয়া লাগবে। সবাই বলো। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা আর দুইটা অঙ্ক, তারপর আমাদের শেষ। আর দুইটা অঙ্ক, তারপর আমাদের শেষ। মনোযোগ দাও, মনোযোগ দাও। দেখো, এই দুইটার যোগফল সমান এইটা, তাহলে এক্স ওয়াই জেড এর মান কত হবে? আচ্ছা তাহলে খেয়াল করো, তুমি দেখো তো, 1 আর 2 যোগ করলে এক্স এর সমান হবে, তাহলে এক্স এর মান কত, 1 প্লাস 2 বা 3। তারপর খেয়াল করো, 0 আর মাইনাস 1, 0 আর মাইনাস 1 যোগ করলে কি মাইনাস 1 হয়? হ্যাঁ ঠিক আছে। মাইনাস 1 আর 0 যোগ করলে মাইনাস 1 হয়, ঠিক আছে। 2 আর 1 যোগ করলে হবে জেড, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 2 আর 1 যোগ করলে যা হবে, জেড এর ভ্যালু হচ্ছে 2 আর 1 যোগ করলে যা হবে, এটাও 3। আচ্ছা তারপর তারপর মনোযোগ, 2 আর 2 যোগ করলে যা হবে সেটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই হবে 2 প্লাস 2 বা 4। 0 আর মাইনাস 3, 0 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 3 হবে। হ্যাঁ মিলছে, মিলছে। তাহলে আমাদের অ্যান্সার কত, 3 4 3, 3 4 3। ক্লিয়ার? সবাই বলো। আচ্ছা এবার আমি একটা জাস্ট একটু তোমাকে চেঞ্জ করে দেই। আমি যেটা করলাম সবকিছু সেম রাখলাম,
এইখানে এই মাইনাসটার জায়গায় প্লাস দিয়ে দিলাম, তাইলে অ্যান্সার কি হবে? দেখি বের করো। তাইলে অ্যান্সার কি হবে? তোমার কিন্তু সব দিক চেক করা লাগবে। 1 আর 2 যোগ করলে হবে x, তাহলে x এর ভ্যালু 3 পাইছা, x এর ভ্যালু 3। 0 আর -1 যোগ করলে -1 মিলছে, -1 আর 0 যোগ করলে -1 মিলছে। 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3। ওকে, 2 আর 2 যোগ করলে হয় y, তাহলে y এর ভ্যালু 4। এক্সাইটেড হয়ে দাগায় দিও না, চেক করতে হবে। 0 আর -3 যোগ করলে -3 হওয়ার কথা, কিন্তু এখানে দিছে 3। তাহলে আমাকে বলো তো xyz এর ভ্যালু যাই হোক, এই দুইটা যোগ করে তো কখনো তুমি 3 পাবা না, পাবা না। তার মানে xyz এর এমন মান সম্ভবই না, যার কারণে এই দুইটা যোগ করলে এটা সমান হবে, এটা সমান হবে। তুমি আমার কথাটা বুঝছো? তার মানে আমাদের অ্যান্সার কি? নান। এই দুটা যোগ করলে জীবনেও এটা সমান হবে না। লাস্ট দেখো, মনোযোগ, সবাই ফুল অন মনোযোগ দিতে হবে। এক্স ম্যাট্রিক্সটা বের করো যখন এটা, তাহলে আমাকে বলো তো, তুমি এখান থেকে 2x ম্যাট্রিক্সটা বের করতে পারবা না? 2x ম্যাট্রিক্সটা কি হবে? 3 8 7 2, এটা থেকে বাদ দিবা 1 2 3 4, 1 2 3 4। 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 8 থেকে 2 বাদ দিলে হবে 6, 7 থেকে 3 বাদ দিলে হবে 4, 2 থেকে 4 বাদ দিলে হবে -2। বুঝছো? এই যে এটারে জাস্ট ডান পাশে পাঠাইছি, এটা 2x, তাহলে x এর ভ্যালু কি হবে? 2 দিয়ে ভাগ করো তো 1 3 2 -1, 1 3 2 -1। আমাদের অ্যান্সার এ, 1 3 2 -1, 1 3 2 -1। এর পরেরটা, এটা দেওয়া x - y এর ভ্যালু কত? আবার দেখো, হ্যাঁ 2 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয় এখানে বলো তো? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, twice x প্লাস 1 y 0 1, ওদিকে হচ্ছে 7 0 10 5, 7 0 10 5। করতে পারবা? বলো। 6 আর 1 হয় 7, 8 আর y যোগ করলে হয় 0, 8 প্লাস y যোগ করলে 0, তাহলে y এর ভ্যালু হয় -8, 10 আর 0 যোগ করলে হয় 10, 2x আর 1 যোগ করলে হয় 5, 2x প্লাস 1 যোগ করলে হয় 5। তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু হয় 2। তাহলে বলো তো x - y কত? 2 থেকে -8 বাদ দিবা, 2 থেকে -8 বাদ দিবা, 2 থেকে -8 বাদ দিলে হয় 10, 2 থেকে -8 বাদ দিলে হয় 10। ডান। লাস্ট, এটা আমি বাড়ির কাজ দিব, কিচ্ছু বলবো না, নিজেরা সবাই ট্রাই করবা। তোমরা ছোটবেলায় এরকম অঙ্ক করছিলা? x + y = 10 হলে, x - y = 2 হলে অপনয়ন পদ্ধতিতে x আর y এর ভ্যালু বের করতা? তোমাদের কি মনে আছে এই দুইটা সমীকরণ কেমনে সমাধান করে? অপনয়ন পদ্ধতিতে কেমনে সমাধান করত? তোমাদের কি মনে আছে? 2a - b এটা দেওয়া, 2b + a এটা দেওয়া। a ম্যাট্রিক্সের মান কত, b ম্যাট্রিক্সের মান কত, এটা বাড়ির কাজ, আমি নেক্সট ক্লাসে করাই দিব। তো কেমন লাগলো ক্লাসটা সবাই একটু জানায়ও। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।